মিস্ট্রি অফ কুইন খ্যাত আগাথা ক্রিস্টির আরেকটি উপন্যাস আজ শুরু করতে যাচ্ছি। এই উপন্যাসটার ইংরেজি নাম দ্য মিরর্স ক্র্যাকড ফ্রম সাইড টু রাইট। বাংলায় এটাকে ভাষান্তর করা হয়েছে এই শিরোনামে, ভাঙা এ কোণ থেকে সে কোণ, ওরে আয়না কথা শোন। এই উপন্যাসটি অনুবাদ করেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। প্রকাশিত হয়েছে কলকাতার দেজ পাবলিশিং থেকে। তাহলে শুরু করতে যাচ্ছি আরেকটি গোয়েন্দা উপন্যাস, এবং এই উপন্যাসেরও প্রধান চরিত্র মিস মার্পল। বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ গস্টিংটন প্রেক্ষাগৃহে। সেন্ট জন অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানের অনুষ্ঠান। 4টে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবে আজ। উদ্বোধক কে? প্রখ্যাত চিত্রতারকা মেরিনা গ্রেগ। 10 বছর আগেও তার নামে গগন ফাটত। অসাধারণ সুন্দরী অভিনেত্রী ছিলেন মেরিনা, অপ্রতিদ্বন্দ্বী নায়িকা ছিলেন। এখন অবশ্য একটু বয়স হয়েছে, 40-এর আশেপাশে। সিনেমার নায়ক নায়িকা এবং খেলোয়াড়দের এই এক চিরকালীন সমস্যা, বয়স 35 পেরোলেই তাদের ক্যারিয়ারের ছন্দপতন। এককালের ডার্ক সাইডে নায়িকা মেরিনা গ্রেগ এখন চরিত্রাভিনেতা, তবুও মানুষ তাকে ভোলেনি, চিত্রমতিরা তাকে ভোলেনি। এখনও তার রূপ দেখলে, কোকড়ানো কেশরাশি দেখলে পুরুষের বুকে বিদ্যুৎ খেলে যায়। সুতরাং আজকের উদ্বোধন অনুষ্ঠানে যে ভিড় হবে এ তো স্বাভাবিক। প্রেক্ষাগৃহে ঢোকার আগে অতিথিদের চা ও স্ন্যাক্স পরিবেশিত হচ্ছে। সেখানে দীর্ঘ লাইন পড়ে গেছে। মিসেস বেন্ট্রাই, এই অঞ্চলের অন্যতম ধনী মহিলা, এই অনুষ্ঠানে আমন্ত্রিত। এই যে গস্টিংটন প্রেক্ষাগৃহ, এটার মালকিনী ছিলেন আগে মিসেস বেন্ট্রাই। কিন্তু গত 10 বছর প্রেক্ষাগৃহ ভালো চলছিল না। সব কিছু ঠিকঠাক রাখতে, মানে মেইনটেন্যান্স বাবদ যা খরচ হতো, প্রেক্ষাগৃহের জন্যে তার অর্ধেকও আয় হতো না। প্রথমত, একটা মফস্বল এলাকা, এখানে তেমন নাটকের দল নেই যে বছরের অধিকাংশ সময় হল ভাড়া নিয়ে সেখানে নাট্যানুষ্ঠান চালাবে। আর এই মফস্বলের মানুষ নাটক দেখতে তেমন পছন্দ করে না। তাদের পছন্দ হলিউডের মারদাঙ্গা সিনেমা। সেসব সিনেমা এই প্রেক্ষাগৃহে আনতে মিসেস বেন্ট্রাইয়ের হাজার হাজার পাউন্ড খরচ হতো। অনেক ভাবনা চিন্তার পর তিনি প্রেক্ষাগৃহ বেচে দিলেন লন্ডনের এক চলচ্চিত্র প্রডিউসারকে। হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু তিনিও যে এই প্রেক্ষাগৃহ ভালো চালাতে পারেন তা নয়। কখনো কয়েক সপ্তাহ সিনেমা চলে, কখনো বা কয়েকদিন ধরে প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে রক অ্যান্ড রোল নাচাগানা চলল। আর মাঝে মাঝে এই প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে এরকম বড় ধরনের উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন আজকের অনুষ্ঠান। নিজেরই চেনা জায়গা, এই আলো ঝলমলে প্রেক্ষাগৃহের মালকিন ছিলেন তিনি একদিন। সেই মিসেস বেন্ট্রাইয়ের এখানে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। প্রেক্ষাগৃহের কাছাকাছি আসতেই দেখলেন আসর জমেছে বেশ। চারদিকে ভিড়ে ভিড়াক্কার। অনুষ্ঠান শুরু হবার আগে চায়ে একটু গলা ভিজিয়ে নেওয়া মন্দ নয়। তাই লাইনে বেশ অনেকজনের পেছনে দাঁড়ালেন ভদ্রমহিলা। মিসেস বেন্ট্রাই, আপনি কি মিসেস বেন্ট্রাই? ঘুরে তাকালেন ভদ্রমহিলা। রোগা পাতলা এক যুবক, এক মাথা ফোলানো চুল, তার দিকে তাকিয়ে আছে। আমি মিসেস বেন্ট্রাই, হ্যাঁ আমি। হেইলি প্রেস্টন ম্যাডাম, আমার নাম। আপনাকে ওয়েলকাম। যুবক করমর্দনের জন্যে হাত বাড়িয়ে দিল। মিসেস বেন্ট্রাই তার সঙ্গে করমর্দন করে বললেন, ধন্যবাদ। আপনি কি আমাকে? আমি মিস্টার রুডের অ্যাসিস্ট্যান্ট। রুড মিসেস মেরিনা গ্রেগের স্বামী। আপনি কি কাইন্ডলি দোতলার বারান্দায় আসবেন? মিস্টার ও মিসেস রুড দুজনেই ওখানে দাঁড়িয়ে আছেন, বিশেষ অতিথিদের ওয়েলকাম জানাচ্ছেন। ওরা আপনাকে দেখতে পেয়েছেন, আপনাকে ডাকছেন। এ তো যথেষ্ট সম্মান। মিসেস বেন্ট্রাই যুবককে অনুসরণ করলেন। দোতলায় উঠলেন উনি। মেরিনা গ্রেগ তাকে দেখে হাসলেন, সুন্দরীর লাস্যময়ী হাসি। তার পাশেই প্রায় 6 ফুট লম্বা সুসজ্জিত এক ভদ্রলোক, ইনি মিস্টার রুড। ওদের দুজনকে ঘিরে স্থানীয় কাউন্সিলর মিস্টার অলকক ও তার স্ত্রী হেসে হেসে কথা বলছিলেন। মেরিনা গ্রেগ বললেন, হ্যালো মিসেস বেন্ট্রাই, গুড ইভিনিং, কেমন আছেন? মিসেস বেন্ট্রাই বললেন, গুড ইভিনিং, ভালো আছি। ওহ, আপনাকে দেখে কি বিউটিফুল লাগছে। মনে হচ্ছে আপনার বয়স বাড়েনি। মেরিনা গ্রেগ খুশির হাসি হাসলেন। মিস্টার রুড বললেন, ও আপনি মিসেস বেন্ট্রাই, একসময় এই গস্টিংটন হল তো আপনারই ছিল।
কেমন লাগছে জায়গাটা? মার্ভেলাস। সমস্ত জায়গাটাই ফুলে ফুলে আলোয় আলোয় একেবারে পাল্টে গেছে। কথাটা শুনে মিস্টার রুড হাসলেন। অতিথিরা একে একে আসছেন। এইমাত্র এলেন ভিকার, এখানকার চার্চের বিশপের প্রতিনিধি মিস জিয়েলিনিস্কি, অত্যন্ত সপ্রতিভ এবং সুন্দরী যুবতী। পরে জানা যাবে এই অল্পবয়সী মহিলা মিস্টার রুডের প্রেস সেক্রেটারি। একটা লেমনেড এগিয়ে দিলেন ভিকারের দিকে। তারপর প্রায় দৌড়েই কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে মেরিনা গ্রেগের সামনে পৌঁছে গেলেন মিসেস ব্যাডকক। তার একটু পেছনে স্বামী মিস্টার ব্যাডকক, মিসেস হিদার ব্যাডকক। এর এক বিশেষ পরিচয় আছে এই মফস্বলে। তিনি নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। এখানকার সেন্ট জন অ্যাম্বুলেন্স সংস্থার তিনি সেক্রেটারি। আজ তিনি থাকবেন মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানে, মেরিনা গ্রেগের ঠিক পাশেই। মিসেস গ্রেগের সঙ্গে হিদার ব্যাডককের পরিচয় করিয়ে দিলেন অতি ভদ্র ভিকার। বললেন, এনে মিসেস ব্যাডকক, আর এই যে মিস্টার ব্যাডকক। মেরিনা ও জ্যাসন রুড, মেরিনা গ্রেগের স্বামী, দুজনেই তাদের হেসে অভিবাদন জানালেন। ভিকার বললেন, জানেন তো মিসেস মেরিনা, মিসেস ব্যাডকক হলেন আমাদের সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের অপ্রতিদ্বন্দ্বী সেক্রেটারি। অত্যন্ত অ্যাক্টিভ, সব সময় সমাজসেবার কাজে ব্যস্ত। হিদার ব্যাডকক খুব কাছাকাছি এগিয়ে গেলেন মেরিনা গ্রেগের দিকে। উচ্ছ্বসিত স্বরে বললেন, আপনি আমাকে চিনতে পারছেন না? 10 বছর আগে দেখা হয়েছিল আমাদের। দেখা হয়েছিল বলা ভুল, আমি আপনাকে দেখে ধন্য হয়েছিলাম। আপনি তখন বিখ্যাত নায়িকা। কি নাম ডাক তখন আপনার! সব ফিল্মেই আপনি তখন নায়িকা হতেন। যেখানে যেতেন কাতারে কাতারে মানুষ আপনাকে দেখতে আসত। বারমুডাতে বোধহয় আপনারই অভিনীত কোনো ফিল্মের উদ্বোধন অনুষ্ঠানে আপনি এসেছিলেন। ফিল্মের নামটা মনে পড়ছে না, 10 বছর আগের ব্যাপার। ইতিমধ্যে আরও বিশিষ্ট অতিথিরা এসে গেছেন। মফস্বল শহরের মেয়র এসেছেন, কলেজের প্রিন্সিপাল এসে গেছেন, আরও অনেক অতিথিবর্গ, প্রত্যেকেই প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু মিসেস হিদার ব্যাডকক মিসেস মেরিনা গ্রেগের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন যে অন্যান্য অতিথিরা অভিনেত্রীর কাছাকাছি পৌঁছতেই পারছিলেন না। তাদের অবশ্য সামলাচ্ছিলেন মেরিনা গ্রেগের স্বামী জ্যাসন রুড। গিউসেপ্পি, ইতালিয়ান বাটলার, পানীয়ের পেগ এগিয়ে দিচ্ছিল মালিক মিস্টার রুডের হাতে, আর তিনি অতিথিদের হাতে তা তুলে দিচ্ছিলেন হাসি মুখে। মিসেস ব্যাডককের কথা শুনে মিসেস মেরিনাও যেন মোহিত হয়ে গেছেন। এতদিন পরে এরকম একজন ফ্যানের সঙ্গে দেখা হয়েছে অভিনেত্রীর। তিনিও বোধহয় খুবই আনন্দ পেয়েছেন। কথা বলেই যাচ্ছিলেন মিসেস হিদার ব্যাডককের সঙ্গে। আপনি তখন কি করতেন মিসেস ব্যাডকক? আমার বাবা মিলিটারি অফিসার ছিলেন, বারমুডায় বদলি হয়েছিলেন, তাই বারমুডাতে থাকতাম আমরা। সেই অনুষ্ঠানে, কি অনুষ্ঠান যেন এখন আর মনে নেই, আপনি আসছেন শুনে অসুস্থ অবস্থাতেও আমি শুধু আপনাকে দেখতে ছুটে গিয়েছিলাম। অসুস্থ ছিলেন আপনি? জিজ্ঞেস করলেন মিসেস মেরিনা। কি অসুখ হয়েছিল আপনার? আর বলবেন না, তখন বয়স কম ছিল। বছরে 2 বার করে সেই বিশ্রী অসুখটা আমার হতো। এমন কিছু মারাত্মক না, কিন্তু সত্যি বাজে অসুখ। কি অসুখ শুনি? মেরিনা বললেন। জার্মান মিজলস, এর নাম শুনেছেন কখনো? হ্যাঁ, কেন শুনবো না। ট্রপিক্যাল কান্ট্রির অসুখ। সাদা বাংলায় অসুখটাকে বলে হাম। হ্যাঁ হ্যাঁ, হাম। কপালে, মুখে, শরীরে সর্বত্র গুটি গুটি সব বের হতো। তার সঙ্গে জ্বর, খুব ঘিনঘিনে অসুখ। হ্যাঁ জানি, ওরকম অসুখ নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করেছিলেন। খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই? সেই সামান্য কষ্টের কথা মনে নেই, শুধু মনে আছে আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন আর আমাকে একটা অটোগ্রাফও দিয়েছিলেন। তাই না? ওহ, জীবনে যে ওরকম কত অটোগ্রাফ দিতে হয়েছে। সত্যি আপনি অত্যন্ত ভদ্র ছিলেন। অত নামডাক তখন আপনার। যেখানেই যেতেন লোকেরা, বিশেষত যুবক যুবতীরা আপনাকে ছেঁকে ধরত, আর ফটোগ্রাফারেরা ঘিরে থাকতো আপনাকে। পটাপট ছবি উঠত আপনার। সেসব ছিল সোনালি দিন, গোল্ডেন ডেইজ। অত হুটোপাটি আর ঠেলাঠেলির মধ্যেও আপনি আমার মতন একজন নগণ্য কলেজ ছাত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন এবং অটোগ্রাফও দিয়েছিলেন, আর সেটা ছিল আমার জীবনেও গোল্ডেন মোমেন্ট। কীরকম শুকনো হাসি হাসলেন মেরিনা। অতীতের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা ভেবে
তিনিও কি একটু স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন? মিসেস ব্যান্ট্রাই লক্ষ্য করছিলেন মেরিনাকে। কি নাছোড় মহিলা রে বাবা, মিসেস ব্যাডকক। অভিনেত্রীর সঙ্গে কথা বলেই যাচ্ছেন, কিন্তু মেরিনা কি শুনছেন মিসেস ব্যাডককের কথা? একটু অন্যমনস্ক হয়ে গেছেন যেন। মিসেস ব্যাডককের কাঁধের ওপর দিয়ে তিনি তাকিয়ে আছেন একটু দূরে, একটা মুরাল শোভিত দেওয়ালের দিকে। দেওয়ালে যে মুরালটা খোদাই করা আছে, ওটা কি তিনি দেখছেন? আদৌ তা মনে হলো না মিসেস ব্যান্ট্রাইয়ের। আসলে দেওয়ালের দিকে মনোযোগ তার নেই। ওদিকে অন্যমনস্কভাবে তাকিয়ে থেকে তিনি অন্য কোনো কথা ভাবছেন। কি কথা কে জানে? হঠাৎ মিসেস ব্যান্ট্রাই চমকে উঠলেন। তার মনে হলো এক মুহূর্ত যেন মেরিনার সুন্দর চোখ দুটো জ্বলে উঠল, বিভৎসভাবে জ্বলে উঠল। কেন কেন কেন? মিসেস ব্যান্ট্রাই এক পা এগিয়ে গেলেন মেরিনার দিকে। কীরকম অচেনা লাগছে মেরিনাকে, একটু যেন ক্রুদ্ধ তার মনের ভাব। আপনার কি অসুস্থ লাগছে মেরিনা? মিসেস ব্যান্ট্রাই জিজ্ঞেস না করে পারলেন না। ও মা, অসুস্থ লাগবে কেন? খুব ভালো লাগছে পরিবেশটা, মেরিনা হেসে বললেন। আর তার মুখের দিকে তাকিয়ে অবাকই হলেন ব্যান্ট্রাই। মুখের চেহারা আবার স্বাভাবিক লাগছে মেরিনার। তার মুখে আবার ফিরে এসেছে সেই সুন্দর হাসিটা। ওদিকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার আগে আধ ঘন্টার পার্টি বেশ জমে উঠেছে। মাননীয় অতিথিরা যে যার পরিচিতদের সঙ্গে হাসি আড্ডা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকের হাতেই কোনো না কোনো পানীয়র গ্লাস। বাটলার গিউসেপ্পির অতিথিদের পানীয় সরবরাহ করার কোনো ক্লান্তি নেই। মেরিনা আবার ফিরে এসেছেন তার রমণীয় মেজাজে। মিসেস ব্যাডকককে তিনি বললেন, কতদিন আগেকার স্মৃতি আবার মনে করিয়ে দিলেন আমাকে, তাই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। জানেন তো, স্মৃতি সততই সুখের। কিন্তু আপনার হাত খালি কেন? কিছু একটা নিন। কি নেবেন? ড্রিঙ্ক আমি খুব একটা করি না, তবুও আপনি যখন বলছেন। বিগলিত হয়ে বললেন মিসেস ব্যাডকক। আমি ভদকা নিয়েছি, আপনি ভদকা নেবেন? হ্যাঁ, ভদকা চলতে পারে, এক পেক। মেরিনা ঘাড় ঘুরিয়ে তাকালেন নিজের স্বামীর দিকে। জেসন রুট খুব মেতে আছেন গল্পগুজবে মেয়র ও অন্যান্যদের সঙ্গে। ওকে এখন বিরক্ত করা ঠিক হবে না। মেরিনা নিজের মনে হাসলেন। মনের মতো সঙ্গী আর পানীয় পেলে জ্যাসনের মেজাজ ফুরফুরে হয়ে যায়। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করুন, আমি নিজের হাতে আপনার জন্য একটা স্পেশাল ভদকার পেগ বানিয়ে আনছি। হেসে মেরিনা বললেন মিসেস ব্যাডকককে। ওহ, সো কাইন্ড অফ ইউ, গদগদ স্বরে বললেন মিসেস ব্যাডকক। দোতলার বারান্দা থেকে দুপা পেছনে হেঁটে ড্রয়িং রুমে ঢুকে গেলেন মেরিনা। ওখানে সব রকম পানীয় এবং পেগগুলো সাজিয়ে রাখা আছে। মিসেস ব্যান্ট্রাই মিসেস ব্যাডকককে বললেন, আপনাকে দেখছি খুব পছন্দ হয়ে গেছে আমাদের সেলিব্রিটি অভিনেত্রীর। উত্তরে কি বলার আছে ব্যাডককের? তিনি একটু গর্বের হাসি হাসলেন। মেরিনা বাইরে বেরিয়ে এলেন, তার হাতে এক পেগ ভদকা, ওপরে লাইম ভাসছে। হঠাৎ মেরিনা সম্ভবত আনন্দের উত্তেজনায় পায়ের স্টেপ মিস করলেন। দুটো মাত্র সিঁড়ি, নামলেই বারান্দার চাতাল। কিন্তু প্রথম সিঁড়িটাতে পা না দিয়ে তিনি দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে ফেললেন। সামনে ঝুঁকে পড়েই যেতেন হয়তো। ঠিক সময় মিসেস ব্যান্ট্রাই তাকে ধরে ফেললেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মিসেস ব্যাডককের জন্যে যে পেগটা নিজের হাতে আনছিলেন মেরিনা, সেটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। ইস, কি হলো বলুন তো? মিসেস ব্যান্ট্রাইকে ধন্যবাদ দিয়ে অস্ফুটে মেরিনা বললেন। আশপাশে সবাই ব্যাপারটা দেখে হকচকিয়ে গেছেন। হঠাৎ কোথা থেকে বাটলার গিউসেপ্পির আবির্ভাব। কোনো সমস্যা ম্যাডাম? সমস্যা বলে সমস্যা? দেখো না, আমাদের অতিথি মিসেস ব্যাডককের জন্য এক পেগ ভদকা নিজে হাতে করে এনেছিলাম। হঠাৎ তাড়াহুড়োতে একটা স্টেপ মিস করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। এই ভদ্রমহিলা আমাকে না ধরে ফেললে বিশ্রীভাবে পড়ে যেতাম। মিসেস ব্যান্ট্রাইয়ের দিকে তাকিয়ে মেরিনা বললেন, কিন্তু হাতের পেগটা তো পড়ে ভেঙে গেল ম্যাডাম। ছি ছি ছি, আমি দুজনের জন্য আবার পানিও আনছি, গিউসেপ্পি বলল। তা তো আনতেই হবে মিসেস ব্যাডককের জন্যে, সেটা তুমি বানাও। কিন্তু আমার পেগটাও তো আমি ভেতরের টেবিলে ফেলে এসেছি, ওটাও ভদকা। আমি আর একবার ভেতরে যাই। গিউসেপ্পি, তুমি আমার পেগটা নিজে হাতে নিয়ে আসবে, আর আমি মিসেস ব্যাডককের জন্যে নিজে একটা পেগ বানিয়ে আনছি। উনি আমাদের অতিথি।
আমি বলেছি নিজের হাতে ওর জন্যে স্পেশাল ভদকা বানিয়ে আনব। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন ম্যাডাম। গিউসেপ্পি আর মেরিনা দুজনেই আবার ড্রয়িং রুমে চলে গেলেন। মিসেস ব্যাডকক মিসেস ব্যান্ট্রাইকে বললেন, ইস, কি ফালতু ঝামেলা বলুন তো। কিছুক্ষণ বাদেই অবশ্য মেরিনা ফিরে এলেন। এখন তার দুপাশে দুজন অধস্তন কর্মচারী, ডান পাশে মিস জিয়েলিনস্কি আর বাঁ পাশে গিউসেপ্পি। গিউসেপ্পির হাতে একটা পেগ, মিস জিয়েলিনস্কির হাতে আর একটা পেগ, দুটোতেই ভদকা। জিয়েলিনস্কির হাতের পেগটা নিয়ে সেটা মেরিনা অফার করলেন মিসেস ব্যাডকককে। এই নিন, আপনার সুস্বাস্থ্য কামনা করি, হেসে বললেন মেরিনা। নিজের পেগে কয়েকটা চুমুক দিলেন দ্রুত। মিসেস ব্যাডককও চুমুক দিতে লাগলেন। আচ্ছা, আমি একটু ওদিকে যাচ্ছি। জ্যাসন হাত নেড়ে ডাকছে, মেয়র বোধহয় আমাকে কিছু বলতে চায়। মেরিনা এগিয়ে গেলেন। আমি এবার প্রেক্ষাগৃহের মধ্যে ঢুকে যাব, একটু বাদেই তো উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে, মিসেস ব্যান্ট্রাই বললেন। হাতের পেগটা শেষ করে মিসেস ব্যাডকক একটু এগিয়ে গিয়ে গিউসেপ্পির হাতের ট্রেতে নামিয়ে রেখে মিসেস ব্যান্ট্রাইকে বললেন, হ্যাঁ, আপনি ভেতরে গিয়ে সামনের সিটে বসে পড়ুন। আমি সেন্ট জন অ্যাম্বুলেন্সের ক্যাম্পের দিকে যাই। উদ্বোধনের কাজে আমাকেও তো সাহায্য করতে হবে। আপনি স্টেজে থাকবেন তো? হ্যাঁ, থাকব, হেসে মিসেস ব্যাডকক অন্যদিকে চলে গেলেন। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ, কিন্তু মিসেস ব্যান্ট্রাই যে ভিআইপি সেটা দরজার সামনে দাঁড়িয়ে থাকা হেইলি প্রেস্টন জানে। যুবক একগাল হেসে বলল, আসুন ম্যাডাম। বাবা, সব সিটই তো দেখছি ভর্তি, বসবো কোথায়? একটু হতাশভাবে মিসেস ব্যান্ট্রাই বললেন। ম্যাডাম, যারা স্পেশাল গেস্ট তাদের জন্য সামনের রোয়ে রিজার্ভ সিট রাখা আছে। আপনি আসুন আমার সঙ্গে। তাই নাকি? আমি স্পেশাল গেস্ট? বিড়বিড় করছিলেন ব্যান্ট্রাই। তারপরই ভাবলেন, হ্যাঁ, সেরকমই তো হওয়ার কথা। একসময় এই প্রেক্ষাগৃহের মালকিন ছিলাম তো আমি। একেবারে সামনের সারিতে নিয়ে গিয়ে একটা সংরক্ষিত আসনে প্রেস্টন বসিয়ে দিল ম্যাডামকে। মঞ্চের দিকে তাকিয়ে দেখলেন ব্যান্ট্রাই। এখন প্রেক্ষাগৃহ অন্ধকার, শুধু মঞ্চ আলোকিত। মঞ্চের একেবারে মাঝখানে বসে আছেন চিত্রাভিনেত্রী মেরিনা গ্রেগ। তার ডান পাশে শহরের মেয়র, বাঁ পাশে বিশপের প্রতিনিধি ভিকার। মেয়রের পাশে আর একজন আছেন, অভিজাত চেহারার এক বয়স্ক ভদ্রলোক। ওর নাম জানেন না ব্যান্ট্রাই, তবে অনুমান করে নিলেন উনি সম্ভবত সেন্ট জন অ্যাম্বুলেন্স সংস্থার প্রতিনিধি। অনুষ্ঠান শুরু হবে। ছোট হ্যান্ড মাইক ব্যবহার করা হচ্ছে। সেই মাইক হাতে নিয়ে মঞ্চের বাঁ পাশে সামনের দিকে এগিয়ে এলেন সাদা স্যুট ও কালো বো টাইয়ে সজ্জিত একজন দীর্ঘকায় সপ্রতিভ যুবক। মাইক্রোফোনে তিনি প্রথমে সকলকে শুভ সন্ধ্যা জানালেন। তারপর ঘোষণা করলেন যে আজকের মনোজ্ঞ অনুষ্ঠানে প্রথমে সেন্ট জন অ্যাম্বুলেন্স সংস্থার সেক্রেটারি মিসেস হিদার ব্যাডকক স্বাগত ভাষণ দেবেন। কিন্তু কোথায় মিসেস ব্যাডকক? তার তো মঞ্চেই থাকার কথা, কিন্তু তিনি তো নেই। মঞ্চে উপবিষ্ট সবাই ওর দিকে তাকাতে লাগলেন। সংস্থার প্রেসিডেন্ট ঘোষককে ডেকে কানে কানে কিছু বললেন। ঘোষক মাইকে জানালেন, সেক্রেটারি মিসেস ব্যাডকক বোধহয় বাইরে কোনো কাজে ব্যস্ত আছেন, তাকে এখনই ডেকে আনা হচ্ছে। কয়েক মিনিটের নীরবতা। মিসেস ব্যান্ট্রাই ভাবলেন, এ আবার কি কথা? অনুষ্ঠানের শুরুতেই তার বক্তৃতা, সেটা কি ভুলেই গেলেন মিসেস ব্যাডকক? মিনিট 2 কেটে গেল, ঘোষক আসছেন না। শ্রোতাদের মধ্যে চাপা গুঞ্জন। খানিক বাদেই ঘোষক অবশ্য মঞ্চে এলেন, তবে বেশ উত্তেজিতভাবে। তার মুখের ভাবও যেন থমথমে। তিনি প্রেসিডেন্টের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কি যেন বললেন। প্রেসিডেন্টের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি মেয়রের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কি যেন বললেন। মেয়রের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি মেরিনার দিকে ঝুঁকে কি যেন বললেন। সামনের সারিতে বসে থাকা মিসেস ব্যান্ট্রাই স্পষ্ট শুনতে পেলেন মেরিনা বলে উঠলেন, সে কি হলো কি ওর? ঘোষক মাইকে ঘোষণা করলেন, অনুগ্রহ করে আমাদের মার্জনা করবেন। এইমাত্র জানা গেল সেক্রেটারি মিসেস ব্যাডকক একটু অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করছি তিনি এখনই সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের অনুষ্ঠানও শুরু হবে। মঞ্চ থেকে উঠেই সবাই প্রেক্ষাগৃহের বাইরে চলে গেলেন। আর কে কি করছেন সেদিকে নজর না দিয়ে মিসেস ব্যান্ট্রাইও বেরিয়ে এলেন বাইরে। কোথায় আছেন মিসেস ব্যাডকক?
প্রেক্ষাগৃহের বাইরের দিকে রেস্ট হাউসে কি? কিছুক্ষণ আগে রেস্ট হাউসের বারান্দাতেই অতিথিরা গল্পগুজব করছিলেন। মিসেস ব্যানফ্রাই সিঁড়ি দিয়ে উঠে রেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। দেখলেন সিঁড়ি দিয়ে তরতর নেমে আসছে লম্বা রোগা পাতলা চেহারার এক যুবতী। এর নাম মিস জেলিনস্কি। কি হয়েছে সিস্টার? জিজ্ঞেস করলেন ব্যানফ্রাই। এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই নাকি? কোথায় আছেন উনি? রেস্ট হাউসের 1 নম্বর ঘরে, বিছানায়। ধারে কাছে নিশ্চয়ই ডাক্তার পাওয়া যাবে। অতিথিদের মধ্যে কোনো ডাক্তারকে চোখে পড়েনি, তবে লোকাল ডাক্তার তো আছেন, ডক্টর হেডেক। মিস্টার জ্যাসন বোধহয় ওকে টেলিফোন করছেন, কিন্তু মহিলার অবস্থা ভালো নয়। কে মহিলা? কি যেন নাম, মিসেস ব্যাডকক। হিদার ব্যাডকক? তিনি তো একটু আগেই আমাদের সঙ্গে গল্প করছিলেন, ভদকা নিলেন। এল্লা জেলিনস্কি বলল। মহিলার মৃগীরোগ আছে বোধহয়। হাত দুটো মুঠো করলেন, মুখটা বেঁকে গেল, তারপরই মেঝেতে পড়ে গেলেন। ওর কি হার্টের অসুখ আছে জানেন ম্যাডাম? আপনি তো লোকাল। ওর সঙ্গে আমার ঠিক আলাপ নেই। উনি থাকেন উন্নয়ন আবাসনে। ওদিককার উঁচু ফ্ল্যাটগুলো ওখানে? ওর স্বামীকেও তো আমি চিনি না। মাঝবয়সী, খুবই ভদ্রলোক, কারোর সাথে পাতে থাকেন না, বললেন মিসেস ব্যানফ্রাই। মিসেস ব্যাডককের সঙ্গে ওর কর্তাকে আমি এখানে দেখেছি। হয়তো হলের মধ্যে আছেন অনুষ্ঠান শুনতে। মহিলা তো অজ্ঞান হয়ে গেছেন। দেখি অ্যাম্বুলেন্সের ক্যাম্পে স্মেলিং সল্ট পাওয়া যায় কিনা। ব্যানফ্রাই তাড়াতাড়ি উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে এবং প্রায় জ্যাসন রুডের সঙ্গে ধাক্কা খেলেন। ওহ, আম সরি। ঠিক আছে ঠিক আছে, বললেন জ্যাসন। আপনি কি এল্লাকে দেখেছেন? এল্লা জেলিনস্কি? উনি তো অসুস্থ মহিলার জন্য স্মেলিং সল্ট খুঁজতে ওদিকে গেলেন। আর কিছু খুঁজে লাভ নেই, বললেন জ্যাসন। মানে? মিসেস ব্যাডককের অবস্থা কি খুব খারাপ? মহিলা মারা গেছেন। জ্যাসন যেন কথাটা ছুঁড়ে দিলেন। মারা গেছেন? মিসেস ব্যাডকক? কিছুক্ষণ আগেও হেসে হেসে কত গল্প করছিলেন। জানি জানি, আমিও তোর সঙ্গে কথা বলেছি। খুব আমোদে ভদ্রমহিলা। কিন্তু কিন্তু হঠাৎ কি হলো বলুন তো? মিসেস ব্যানফ্রাইয়ের বুকেও কে যেন হাতুড়ি মারছিল। এ কি ভয়ঙ্কর দুঃসংবাদ! এই যে এনেছি আপনার ব্রেকফাস্ট। হাতের ট্রেটা মিস মার্পলের বিছানার পাশে ছোট টেবিলে নামিয়ে বলল মিস নাইট। সেদ্ধ ডিম আছে তো? নিশ্চয় ম্যাডাম। মুচমুচে বাটার টোস্ট, সেদ্ধ ডিম আর গরম লিকার চা। বাহ, বেশ বেশ। মিস মার্পল একটু ঝুঁকে ট্রে টেনে নিলেন নিজের কোলের ওপর। খেতে শুরু করলেন। মিসেস ব্যানফ্রাই ফোন করেছিলেন, জানালো মিস নাইট। কখন? মিনিট 20 আগে। আমাকে বলনি কেন? নিশ্চয়ই কোনো দরকারি কথা ছিল। যতই দরকারি কথা থাক, আমি ঠিক করেছি আপনার ব্রেকফাস্ট শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে ডিস্টার্ব হতে দেব না। কোনো বিশেষ দরকার ছাড়া মিসেস ব্যানফ্রাই কিন্তু আমাকে বিরক্ত করেন না। ঠিক আছে ম্যাম, আপনি খাওয়া শেষ করলেই আমি ওকে রিং ব্যাক করব। মিস মার্পলের কটেজে 2 জন পরিচারিকা, একজন মিস নাইট আর একজন মিস চেরি। চেরির অল্প বয়স, 21 হবে, সর্বদা মুখে হাসি, আর চেরি হলো পাক্কা গেজেট। মিস মার্পলের এখন বয়স হয়েছে। আগেকার মতো তিনি আর প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে পারেন না। কিন্তু পাড়া বেড়ানো চেরির দৌলতে আজকাল বাড়ি বসে বসেই সকলের খবর পেয়ে যান। এতক্ষণ চেরি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মামুনির বাড়ির ধুলা পরিষ্কার করছিল। সেই কাজ শেষ, একগাল হাসি মুখে চেরি মিস মার্পলের ঘরে ঢুকল। বাহ, চুলটা তো ভালো বাঁধা হয়েছে মা, হেসে বললেন মিস মার্পল। গতকাল বিউটি পার্লারে গিয়ে চুলটা একটু ভালো করে বেঁধে আর ছেটে এলুম। গতকাল গোস্টিংটন হলে একটা অনুষ্ঠান ছিল না, সেন্ট জন অ্যাম্বুলেন্সের অনুষ্ঠান। তাই না? হ্যাঁ। মামুনি, তুমি এখনো খবরটা শোনোনি? কি খবর রে? কি ঘটেছে গতকাল ওই প্রেক্ষাগৃহে? তুমি কিছুই শোনোনি? না, কি হয়েছে? অনুষ্ঠান শুরু হতে না হতেই একজন মহিলা মারা গেলেন। কোন মহিলা মারা গেলেন? মিসেস ব্যাডকক নামের এক মহিলা। কিভাবে মারা গেলেন? তা বলতে পারবো না, হার্ট ফেল হতে পারে। প্রথমে খিঁচুনি দিয়ে পড়ে যান মহিলা, তারপর 10 মিনিটের মধ্যে মারা যান।
সে কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার। তবে ওর বডি কিন্তু পুলিশ বাড়ি নিয়ে যেতে দেয়নি। মানে? ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বলেন যে মৃত্যুর কারণ তিনি বুঝতে পারছেন না, ময়না তদন্ত করতে হবে। পোস্টমর্টেম? হ্যাঁ, চেরি বলল। মহিলার সঙ্গে তার হাজবেন্ড ছিলেন না? হ্যাঁ ছিলেন, লোকটাকে দেখে মনে হচ্ছিল কেঁদে ফেলবেন। এরকম প্রতিক্রিয়া স্বাভাবিক, গম্ভীরভাবে বললেন মিস মার্পল। আমি যাই, কিচেনে কাজ আছে। খবরটা উগড়ে দিয়ে চেরি চলে গেল। আর সেই মুহূর্তে মিস নাইটের প্রবেশ। মিসেস ব্যান্ট্রায়ের বাড়িতে ফোন করেছিল মামুনি। কি বললেন উনি? উনি ফোন ধরেননি, ওর বাড়ির অন্য কেউ ধরেছিল। বলল যে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তাহলে উনি এখানেই আসছেন। আমি বিছানা থেকে উঠি, একতলাতে যাই। মিস মার্পল বললেন, তার এই ছোট্ট সুন্দর কটেজটা বেশ প্ল্যান মাফিক তৈরি। একতলা এবং দোতলা আছে। একতলা লম্বাটে পার্লারে মিস মার্পল তার প্রিয় আরাম কেদারায় বসলেন। একটা বড় জানলার পাশেই আরাম কেদারা। জানলা দিয়ে বাইরে সবুজ মাঠ, রাস্তাঘাট দেখা যায়। অনুমান মতো মিসেস ব্যান্ট্রাই ঢুকলেন। বোধহয় জোরে হেঁটেছেন, হাঁপাচ্ছিলেন। গুড মর্নিং মিস মার্পল, অনেক কথা আছে। আগে স্থির হয়ে বসো সিস্টার, মিস মার্পল বললেন। জেন, তোমার কানে খবরটা এসেছে? গতকালের মৃত্যুর খবরটা? জানি, তোমার কাছে ঠিক চলে এসেছে খবরটা। চেরির মুখে শুনলাম। কি মনে হচ্ছে তোমার? কিসের ব্যাপারে কি মনে হবে? আরে, যে মহিলার মৃত্যু হয়েছে গতকাল অনুষ্ঠানের শুরুতেই, কি যেন নাম? হিদার ব্যাডকক। মহিলার সঙ্গে আলাপ ছিল আমার। উন্নয়ন আবাসনে থাকতেন। এখানকার সেন্ট জন অ্যাম্বুলেন্স সংস্থার সেক্রেটারি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বাবা, ঘরে বসে বসেই কত কি জানো তুমি। কি হয়েছিল বলো তো ব্যাপারটা? গতকালের অনুষ্ঠানে অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলাম আমি। গিয়েছিলাম, অনেকেই গিয়েছিল। ওই মহিলাকেও দেখলাম। স্বামীর সঙ্গে উনিও এসেছিলেন। খুব কথা বলছিলেন মহিলা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মেরিনা গ্রেগ। তাই নাকি? একসময় ডার্ক সাইটে অভিনেত্রী, বললেন মিস মার্পল। হ্যাঁ, ওই মহিলা অভিনেত্রীর সঙ্গে খুব খোশামোদে কথা বলছিলেন। তারপর আমি প্রেক্ষাগৃহে ঢুকে যাই। হঠাৎ হইচই। বাইরে এসে শুনলাম মহিলা হঠাৎ একটা চেয়ারে বসে পড়েন। তারপর মৃগী রোগীর মতো ব্যবহার করছিলেন। মাটিতে পড়ে যান। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু। কি মনে হয় আপনার? শুধু এটুকু শুনে আমি কি বলবো? ডাক্তার কি বলছেন? শুনলাম বডির পোস্টমর্টেম হবে। তাই থেকেই মনে হচ্ছে মৃত্যুটা অস্বাভাবিক, তাই না? তা নাও হতে পারে। যে কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, তাড়াতাড়ি মারাও যেতে পারে। এসব ক্ষেত্রে ডাক্তাররা চট করে বলতে পারেন না মৃত্যুর কারণ। তখন বডির পোস্টমর্টেম করতে হয়, মৃত্যুর সঠিক কারণ জানতে। কোন ডাক্তারকে ডাকা হয়েছিল জানো? কাকে? ডক্টর স্যানফোর্ড। উনি মৃতদেহ পরীক্ষা করেই পুলিশকে ফোন করেন। পুলিশ এলে উনি বলেন পোস্টমর্টেম করতে হবে। তাহলে আমাদের মফস্বল শহর সেন্ট মেরিমিডে আবার চাঞ্চল্যকর ঘটনা? মিস মার্পল হাসলেন। যা বলেছ, একটা না একটা এমন কিছু ঘটবে যে একেবারে আমাদের অঞ্চলে হইচই পড়ে যাবে। আচ্ছা, মিসেস ব্যাডককের স্বামী কি সবসময় স্ত্রীর পাশে পাশে ছিলেন? সেটা বলতে পারবো না, অত লক্ষ্য করিনি। আচ্ছা, কেসটা কি সুইসাইড হতে পারে? মনে হচ্ছে না। মিসেস ব্যাডকককে আমি দেখেছি, কথাও বলেছি। ওকে দেখে মনে হয়নি উনি সুইসাইডাল টাইপ। তোমার সঙ্গে মহিলার কিভাবে আলাপ হয়েছিল জেন? একদিন আমি হাঁটতে হাঁটতে উন্নয়ন আবাসনের দিকে গিয়েছিলাম। হঠাৎ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাই। ঘটনাটা ঘটেছিল ব্যাডককদের ফ্ল্যাটের সামনেই। সঙ্গে সঙ্গে মহিলা বেরিয়ে এসেছিলেন, আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন ওদের বাড়িতে। আমাকে বসালেন কিছুক্ষণ, কফি খাওয়ালেন। মিস্টার ব্যাডককও বাড়িতে ছিলেন সে সময়। মহিলার স্বামীকেও তুমি দেখেছ? লোকটাকে দেখে কীরকম মনে হয়েছিল? বউকে বিষ খাইয়ে মারতে পারে? কি যে মজার কথা বলো না তুমি ব্যান্ট্রাই, হাসলেন মিস মার্পল। লোকটাকে দেখে আমার একেবারেই বিপজ্জনক মনে হয়নি। কি জানি বাবা, আজকাল বাইরে থেকে দেখে কি কাউকে ঠিক বোঝা যায়? গোমরা মুখে মিসেস ব্যান্ট্রাই বললেন। তারপর একটু দম নিয়ে আবার বললেন,
জেন, আর একটা প্রশ্ন করব। কি? আচ্ছা, এরকম হতে পারে কি যে কিছু না বুঝেই মৃত মহিলা কারোর গোপন কিছু জেনে ফেলেছিলেন, আর সেই পুরুষ বা মহিলা ভিড়ের মধ্যে ওর পানীয়তে বিষ মিশিয়ে দিয়েছিলেন? সেটাই আমি ভাবছিলাম, মিস মার্পল বললেন। না জেনে বুঝে বিষাক্ত সাপের লেজে পা দেওয়া আর ছোবল খাওয়া। মনে হচ্ছে মহিলা খুনই হয়েছেন। মহিলা কাউকে ব্ল্যাকমেইল করছিল না তো? একেবারেই না, বললেন মিস মার্পল। আমার যথেষ্ট বয়স হয়েছে, আর গোয়েন্দাগিরিও দু একটা করতে হয়েছে। মানব চরিত্র আমি বুঝি বলেই আমার ধারণা। ভদ্রমহিলা একটু আমোদের টাইপ, বেশি কথা বলতেন, কিন্তু ব্ল্যাকমেইল করবেন ওকে দেখে এটা আমার মনে হয়নি। বরং আমি অন্য কথা ভাবছি। অন্য কথা? মিসেস ব্যান্ট্রায়ের চোখে বিস্ময়। ভাবছি ভালো মানুষ মহিলাকে কেউ ভুল করে খুন করেনি তো? বাইরের দরজাতে ডোরবেল বাজল। মিস নাইট খুলে দিল দরজা। আগন্তুক আর কেউ নয়, মিস মার্পলকে যিনি নিয়মিত চিকিৎসা করেন, ডক্টর হেডক। আসুন ডক্টর, মিস মার্পল হাসলেন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কেমন আছেন দেখে যাই। তো বেশ, তো বসুন না। আমি দেখছি আপনি ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। মিসেস ব্যান্ট্রাই যখন এসে গেছেন তখন তো কোনো না কোনো আলাপ আলোচনা হবে, হেসে বললেন ডক্টর। খুনের কথা বলছেন? আর কি, এই অঞ্চলের সকলের মুখেই তো একটাই কথা। গতকাল গোস্টিংটন হলে এক মহিলার আকস্মিক মৃত্যু। বডির নাকি পোস্টমর্টেম হবে, ডক্টর স্যান্ডফোর্থ রেকমেন্ড করেছেন। মিস মার্পল জিজ্ঞেস করলেন। আমিও তো তাই শুনছি। আমি তো বলছি এটা সাধারণ মৃত্যু নয়, জলজ্যান্ত খুন, বেশ জোর দিয়ে বললেন মিসেস ব্যান্ট্রাই। শুধু পোস্টমর্টেম না, বডির ইনকোয়েস্টও হবে ম্যাজিস্ট্রেটকে দিয়ে, ডাক্তার বললেন। কখন হবে? মিস মার্পল জানতে চাইলেন। আগামী পরশু, ডাক্তার জানালেন। মিস নাইট 3 কাপ কফি নিয়ে এলেন। কফি শেষ করে ডাক্তার বললেন, আমি এখন আসি তাহলে। মিস মার্পল, আপনি এখন ভালোই আছেন? আপাতত, হাসলেন মিস মার্পল। ডাক্তার চলে যাওয়ার পর আবার 2 মহিলা কথা শুরু করলেন। মিসেস মার্পল বললেন, ব্যান্ট্রাই, তুমি আমাকে সংক্ষেপে বলো তো, গতকাল যেখানে গিয়েছিলে সেখানে কাদের দেখেছিলে, কি হয়েছিল ইত্যাদি। সংক্ষেপে বলো। সংক্ষেপে বলছি, উদ্বোধন অনুষ্ঠানে অনেক গণ্যমান্য লোকজন এসেছিলেন। ভিকার, মেয়র, কর্নেল আর তার স্ত্রী, শেরিফ, আরও অনেকে। কতজনের কথা বলবো? অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অভিনেত্রী মেরিনা গ্রেগ। উনি কোথায় ছিলেন? উনি আর ওর বোধহয় তৃতীয় পক্ষের স্বামী জ্যাসন রুড দুজনেই ছিলেন দোতলার বারান্দায়। মেরিনা গ্রেগের সঙ্গে কথা বলতে আসছিল প্রায় সকলেই। তারপর হলে ঢোকার মুখে দোতলার বারান্দায় অভিনেত্রী আর জ্যাসন রুড দাঁড়িয়েছিলেন। অনেকেই ঘিরে ছিলেন তাদের। তারপর জ্যাসন হুট করে কোথায় চলে গেলেন। মদের পেগ সকলের হাতে দেওয়া হচ্ছে কিনা উনি তদারক করছিলেন। অতিথিদের মদ কারা দিচ্ছিল? গিউসেপ্পি নামে একজন ইটালিয়ান বাটলার, আর একজন কম বয়সের মেয়েকেও দেখলাম, বেশ চটপটে সুন্দরী। তার নাম মিস জিয়েলিনস্কি। সে নাকি জ্যাসন রুডের পার্সোনাল সেক্রেটারি। তারপর প্রায় ঝড়ের মতো এসে হাজির হলেন মিসেস ব্যাডকক ও তার কর্তা। মিসেস ব্যাডকক এসেই মেরিনার সঙ্গে বকবক শুরু করে দিলেন। কী সব বলছিলেন, খোসামুদে কথাবার্তা। অনেক বছর আগে নাকি উনি যখন বারমুডায় ছিলেন, মেরিনা গ্রেগ তখন তার অনেক কম বয়স, একটা অনুষ্ঠানে এসেছিলেন। যুবতী মিসেস ব্যাডকক অভিনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন। অসুস্থ ছিলেন মিসেস ব্যাডকক, গায়ে জ্বর ছিল, তাও শুধু মেরিনাকে দেখতে এসেছিলেন। মেরি হ্যান্ডশেক করেছিলেন ওর সঙ্গে, অটোগ্রাফও দিয়েছিলেন। গল গল করে বলছিলেন ব্যাডকক। আর মেরিনা গদগদ হয়ে শুনছিলেন? তা ঠিক বলা যায় না। মানে? প্রথমে অভিনেত্রী হাসি মুখেই শুনছিলেন ব্যাডককের কথা।
তারপর কয়েক মুহূর্ত যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলেন। চোখ দুটোতে দেখলাম বিষণ্ণতা, আর তিনি তাকিয়েছিলেন মিসেস ব্যাডককের কাঁধ পেরিয়ে দূরে, বিপরীত দিকে দেওয়ালে যেন কি দেখছিলেন। বিষণ্ণ চোখে দূরে দেওয়ালের দিকে তাকিয়েছিলেন মেরিনা। সেখানে কি ছিল? হিজিবিজি একটা পেইন্টিং। মনে হয় না মেরিনার ছবিটা দেখছিলেন, কি যেন ভাবছিলেন উনি। কেউ লক্ষ্য করেনি হয়তো ওর চোখ দুটো, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। কীরকম ঠান্ডা বিষণ্ণ দৃষ্টি, এর বেশি কিছু বর্ণনা করতে পারবো না। ঠান্ডা বিষণ্ণ দৃষ্টি মেরিনার চোখে। দৃষ্টিটাকে নস্টালজিক বলা যায়? নস্টালজিক, স্মৃতিমেদুর, তা বলা যায়। তবে তুমি এটা নিয়ে এত ভাবছ কেন? কিরকম অদ্ভুত লাগলো শুনে। অদ্ভুত মানে? ব্যাডককের মুখে অতীতের কথা শুনতে শুনতে মেরিনার চোখে বিষণ্ণ স্মৃতিমেদুর দৃষ্টি কিরকম খটকা লাগছে। যাক, তারপর কি হলো? মেরিনা তারপরই স্বাভাবিক হয়ে গেলেন। মিসেস ব্যাডকককে বললেন, এক পেগ ভদকা নিন। আমিও ভদকা নিয়েছি। উনি নিজে গেলেন রেস্ট হাউসের ভেতর ব্যাডককের জন্য ভদকা বানিয়ে নিয়ে আসতে। তারপর আর কি, দু হাতে দুটো ভদকার গ্লাস আনতে গিয়ে সিঁড়ির স্টেপ মিস করে হোঁচট খেলেন। মিসেস ব্যাডককের জন্য গ্লাসটা ধরেছিলেন ডান হাতে, আর নিজেরটা বাঁ হাতে। দুটো গ্লাসই হাত ফসকে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। জেসন ছুটে এলেন, বাটলার গিউসেপ্পি ছুটে এলো, সেক্রেটারি জিএলেনস্কি ছুটে এলো। সব শুনে জেসন বললেন, কাম ডিয়ার, আমি তোমাদের দুটো ভদকা বানিয়ে দিচ্ছি। ওরা দুজন আবার ভেতরে গেলেন। গিউসেপ্পি আর জিএলেনস্কিও ভেতরে গেল। তারপর জিএলেনস্কি একটা ট্রেতে দুটো ভদকার পেগ নিয়ে এলো। মেরিনা একটা পেগ তুলে নিয়ে দিলেন মিসেস ব্যাডককের হাতে। তারপর মেয়র ও অন্যান্যদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। তারপর অনুষ্ঠান শুরু হবে জেনে আমি হলের মধ্যে ঢুকে গেলাম। মিসেস ব্যাডকক আবার সেক্রেটারি সেন্ট জন অ্যাম্বুলেন্সের, তারই প্রথম বক্তৃতা দেওয়ার কথা। তিনি মঞ্চে তখনও আসেননি। তাকে মাইক্রোফোনে ডাকা হলো, তবু তার পাত্তা নেই। তারপর শুনলাম তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন। মঞ্চে যারা বসেছিলেন, মেরিনা গ্রেগ, মেয়র, ভিকার, এরা সব ছুটে হলের বাইরে এলেন। আমিও বাইরে এলাম। মিস জিএলেনস্কির সঙ্গে দেখা হলো। উনি জানালেন এক ভদ্রমহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কে? না, মিসেস ব্যাডকক। তার পরের ঘটনা তো তুমি সবই জানো মিস মার্পল। হ্যাঁ জানি। সব শুনে আমার মনে হচ্ছে কেসটা খুবই ইন্টারেস্টিং। এতদিন চিন্তা করার খোরাকের অভাব ছিল, এবার আবার মাথা খাটাতে হবে। হিদার ব্যাডককের বডির পোস্টমর্টেম হলো এবং সুরথালও হলো। এইসব কাজের সময় পুলিশের নির্দেশে একজনকে বডি আইডেন্টিফাই করতে হয়। এই কঠিন কাজটা করতে হলো মৃতের স্বামী আর্থার ব্যাডকককে। মহিলার মৃত্যুর কারণ বোঝা গেল। মৃতের পেটে পাওয়া গেছে হাই ইথাইল ডেক্সিল বার্বোকুইন ডিলুরিটেট, এরকম খটোমটো মেডিকেল নামের এক ঘুমের ওষুধ। এগুলো ঘুমের বড়ি। একটা কি দুটো খেতে হয় তাকে, যার রাতে স্বাভাবিকভাবে ঘুম আসে না। কিন্তু যদি ওভারডোজ হয় অথবা প্রচুর বড়ি পেটে যায়, তাহলে মৃত্যু অনিবার্য। তাহলে কি হিদার ব্যাডকক আত্মহত্যা করেছেন? জানতে হবে। মৃত মহিলার ব্যক্তিগত জীবন কিছুটা জানতে হবে। এরকমই মনে হলো ডিটেকটিভ ইন্সপেক্টর ফ্রাঙ্ক কর্নিসের। আর্থার ব্যাডকক লোকটি লাশ কাটা ঘরে স্ত্রীকে দেখে ভেঙে পড়েছেন বটে, কিন্তু তবুও কথা বলার মতন অবস্থায় আছেন। দেখে মনে হয় ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ টাইপের। বাইরে বেরিয়ে এসে ডিটেকটিভ কর্নিস ব্যাডককের কাঁধে হাত রেখে বললেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। অবশ্যই, বলুন। রাস্তাঘাটে এসব কথা হয় না। আমার গাড়ি আছে, গাড়িতে আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি, আর তখন আপনার বাড়িতেই বসে না হয়। নিশ্চয়ই, ইউ আর ওয়েলকাম স্যার। উন্নয়ন আবাসনে একতলাতে একটা ফ্ল্যাটে থাকেন ব্যাডকক। ল্যাচ কি লাগিয়ে দরজা খুলতে যাবেন ব্যাডকক।
সেই মুহূর্তে দরজা ভেতর থেকে খুলে গেল। চমকে উঠলেন ব্যাডকক। মেরি, আমার কাছে আপনার ফ্ল্যাটের একটা চাবি মিসেস ব্যাডকক দিয়ে রেখেছিলেন। সে তো জানি। আমি আপনার ফ্ল্যাটে এসে বসেছিলাম। আপনিও সব কাজ করে আসার পর নিশ্চয়ই এক কাপ চা চাইবেন। ওহ, আপনি যে কত ভাবেন। তারপর একটু ইতস্তত করে আর্থার ডিটেকটিভকে বললেন, উনি মিসেস বেইল, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন। আচ্ছা আচ্ছা, ডিটেকটিভ বললেন, ওর জন্য এক কাপ চা বানিয়ে আনি। বলেই মিসেস বেইল কিচেনের দিকে চলে গেলেন। খানিক বাদেই মিসেস বেইল একটা ট্রেতে 2 কাপ চা নিয়ে হাজির। সেন্টার টেবিলের ট্রেটা রাখলেন। চায়ের কাপ তুলে নিয়ে ডিটেকটিভ বললেন, ধন্যবাদ, আপনার মতো প্রতিবেশী সবাই পায় না। সত্যিই তাই, উনি খুব ভালো প্রতিবেশী, সবসময় আমাদের খোঁজ খবর রাখেন, বললেন আর্থার ব্যাডকক। মিসেস বেইল হাসতে হাসতে চলে গেলেন। বললেন, আপনারা কথা বলুন, আমি ভেতরের ঘরে আছি। চায়ের কাপে চুমুক দিয়ে ডিটেকটিভ বললেন, ইনকোয়েস্ট করে আপনার স্ত্রীর মৃত্যুর কারণ যা বোঝা গেল তাতে নিশ্চয়ই শক পেয়েছেন। সত্যি তাই, অবাকও হয়েছি। হিদারের স্বাস্থ্য ভালোই ছিল, যতদূর জানি ও তো কশ্চিনকালেও ঘুমের ওষুধ নিত না, অথচ ওর পেটে পাওয়া গেল ঘুমের ওষুধের ওভারডোজ। কি যেন নাম ওষুধটার? অত বড় নামটা মেডিকেল প্রফেশনালরা ব্যবহার করেন। ওষুধটার একটা সহজ নামও আছে, যে নামে ওটা বাজারে বিক্রি হয়। সেই নামটা হলো ক্যালমো। জানেন এই নামের ঘুমের ওষুধ আছে? আর্থার ব্যাডকক ঘাড় নাড়লেন, জানেন না। এই ওষুধটা এখানকার থেকে বেশি চালু আমেরিকায়। যাদের রাতে ঘুম আসে না তাদের জন্য ডাক্তাররা এই ওষুধই প্রেসক্রাইব করেন। চা শেষ করে ইন্সপেক্টর সিগারেট ধরালেন। ব্যাডকক ধরা গলায় বললেন, হিদার জীবনে কোনো দিন এই ওষুধ খায়নি। তার কোনো ডিপ্রেশন ছিল না, দুশ্চিন্তা ছিল না, সব সময় হাসি খুশি থাকত। তাহলে অতটা ওষুধ গেল কিভাবে ওর পাকস্থলিতে? নিশ্চয়ই কোনো ভুল করে আমার স্ত্রী। এরকম মারাত্মক ভুল ওর কিভাবে হলো? সেদিন বিকেলে অনুষ্ঠানে গিয়ে উনি চা বা কফি কিছু নিয়েছিলেন? অনুষ্ঠানে পৌঁছে দেখেছিলাম চা, কফি এবং স্ন্যাক্স আমন্ত্রিতদের বিতরণ করার জন্যে গার্ডেনের একপাশে ব্যবস্থা হয়েছে। খুব ভিড় ছিল সেখানে। আমরা দুজনে সেখানে গিয়ে চা এবং পেস্ট্রি নিয়েছিলাম। শুধু তাই খেয়েছিলেন আপনার স্ত্রী? চা আর পেস্ট্রি? আমরা প্রেক্ষাগৃহের সামনে দাঁড়িয়েছিলাম। একজন ইয়াং লেডি এসে বললেন অভিনেত্রী মেরিনা গ্রেক আমার স্ত্রীর সঙ্গে আলাপ করবেন। হিদার তা শুনে উচ্ছ্বসিত। বুঝতেই পারছেন, মেরিনা গ্রেগের মতন একজন সেলিব্রিটি। বুঝলাম। তারপর? অভিনেত্রীর কাছে পৌঁছলাম। 10-12 জন গণ্যমান্য লোক তাকে ঘিরে দাঁড়িয়েছিল। আমার স্ত্রী ঠেলে ঠুলে সামনে এগিয়ে গেল এবং বলতে লাগলো, অনেকদিন আগে বারমুডায় অভিনেত্রীর সঙ্গে তার আলাপ হয়েছিল। মেরিনা গ্রেগ নাকি সেবার হিদারের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন, অটোগ্রাফও নিয়েছিলেন। খুব হাসাহাসি হচ্ছিল। মেরিনাকেও খুব উচ্ছ্বসিত মনে হচ্ছিল। আমি এসব দেখে কিছুটা দূরে সরে গিয়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখি হিদারের হাতে একটা পেগ, ভদকার। মেরিনার হাতেও পেগ, ভদকার। আপনি কিছু নেননি? হ্যাঁ, আমিও নিয়েছিলাম, বাটলারের কাছ থেকে, শেরি। আই সি। তারপর? একটু পরেই মেরিনা গ্রেগ মেয়র ও অন্যান্যদের সঙ্গে আলাপ করতে গেলেন। একটা চেয়ারে হিদার ধপ করে বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? ও বলল ওর মাথা ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে উনি বলেছিলেন? বলেননি যে বমি পাচ্ছে? না স্যার, ওর গলাটা কীরকম ঘর ঘর করছিল, মাথাও মনে হয় খুব ঘুরছিল। মাথায় 2 হাত দিয়ে বসেছিল। অস্ফুট বলতে শুনেছিলাম ওকে। কি হলো তোমার বলে ওর দিকে এগিয়ে গেছি। হঠাৎ চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। বুক টেনে টেনে শ্বাস নিচ্ছিল। চেয়ার থেকে ধপ করে পড়ে গেল মাটিতে। তারপর তো